দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সুকন্যা নাবি। শুরুতেই ঘুরে আসব ইতিহাসের পাতা থেকে, দেখে নেব আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলীর কিছু অংশ। আজ বুধবার 30 জুন 2021, 16 আষাঢ় 1428 বঙ্গাব্দ, 18 জিলকদ 1442 হিজরি। 1757 সালের এই দিনে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা 30,000 সেনা নিয়ে ইংরেজ অধিকৃত কলকাতা দখল করেন। 1855 সালের এই দিনে ব্রিটিশ বিরোধী সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়। 1894 সালের এই দিনে লন্ডন টাওয়ার ব্রিজ উদ্বোধন করা হয়। 1934 সালের এই দিনে জার্মানিতে ফ্যাসিবাদী হিটলারের বিরোধিতা করায় প্রায় 1000 লোককে হত্যা করা হয়। 1971 সালের এই দিনে নিউ ইয়র্ক টাইমসের প্রতিনিধি সিডনি শানবার্গকে ঢাকা থেকে বহিষ্কার করা হয়। 1993 সালের এই দিনে ভারতে বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদে ঢাকার বাইতুল মোকাররম মসজিদ থেকে লাখো জনতা অযোধ্যা অভিমুখে প্রতীকী লং মার্চ শুরু করেন। 2002 সালের এই দিনে বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজী জুট মিল বন্ধ করে দেয় বিএনপি জোট সরকার। 2004 সালের এই দিনে গণপূর্ত অধিদপ্তর মীর মোশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র স্থাপন প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করে। 1470 সালের এই দিনে জন্ম নেন অষ্টম চার্লস, তিনি ছিলেন ফ্রান্সের রাজা। 1884 সালের এই দিনে জর্জ ডুহামেল জন্ম নেন, তিনি ছিলেন ফরাসি লেখক। 1893 সালের এই দিনে জন্ম নেন হ্যারল্ড জোসেফ লাস্কি, তিনি ছিলেন ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী। 1980 সালের এই দিনে ব্রায়ান টেন্ট ডেসকার্ট জন্ম নেন, তিনি ডাচ ক্রিকেটার। 1839 সালের এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় মাহমুদ খাঁ, তিনি ছিলেন তুর্কি সুলতান। 1957 সালের এই দিনে দক্ষিণারঞ্জন মিত্র মৃত্যুবরণ করেন, তিনি ছিলেন লোককথা সংগ্রাহক ও লেখক। 1959 সালের এই দিনে শিশির কুমার ভাদুরী মৃত্যুবরণ করেন, তিনি ছিলেন খ্যাতনামা নাট্যকার ও অভিনেতা। 1962 সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রমীলা নজরুল, তিনি ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পত্নী। দর্শক, এই পর্যায়ে রয়েছে আপনাদের জন্য আমাদের সংবাদপত্র পর্যালোচনা, তবে তার আগে দেখে নেব সংবাদপত্রের শিরোনাম। দর্শক, প্রতিদিনের মতো আজকেও শুরু করব বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম দিয়ে। বাংলাদেশ প্রতিদিনে যে সকল শিরোনাম করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে কি হবে লকডাউনে, রাজস্ব খাত, ব্যাংক খোলা না রাখলে বিপদ, ঈদ সামনে রেখে নানামুখী জটিলতা, বেতন বোনাস নিয়ে শঙ্কা, ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ব্যবস্থা হয়ে গেছে, জুলাই থেকে ফের গণটিকা। দৈনিক কালের কণ্ঠ রয়েছে এ পর্যায়ে আমার হাতে এবং সেখানকার প্রধান শিরোনাম রয়েছে ডেল্টা বাড়াচ্ছে জটিল রোগী, কাল থেকে কঠোর লকডাউন, গার্মেন্টস ও আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকছে। সংসদে প্রধানমন্ত্রী বলেছেন জুলাই থেকে আবারও ভ্যাকসিন আসবে। এদিকে ফের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু 112, শনাক্ত 7,666 জন। দৈনিক প্রথম আলোর অনলাইন ভার্সন রয়েছে এবং সেখানে প্রধান যে শিরোনাম করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে সৌদিতে নারী গৃহকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ বাংলাদেশের, বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে এগোলো বাংলাদেশ, স্বাস্থ্যে কিউবার নতুন সফলতা আনলো করোনা টিকা। দৈনিক সমকাল রয়েছে এ পর্যায়ে আমার হাতে এবং সেখানকার প্রধান শিরোনাম হাসপাতালে রোগীর চাপ, 80% ডেল্টা ধরনের সংক্রমণ আইইডিসিআর, এবং এদিকে টিকার ব্যবস্থা হয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না বলছেন প্রধানমন্ত্রী। দ্য ডেইলি সান রয়েছে এ পর্যায়ে আমার হাতে এবং সেখানকার প্রধান শিরোনাম রয়েছে কান্ট্রি সাফার্স 17 বিলিয়ন লসেস ফর করোনা সেইস পিএম অ্যান্ড স্ট্রিক্ট লকডাউন ফ্রম টুমরো। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম রয়েছে massive vaccine drive next month. banglanews24.com রয়েছে এই পর্যায়ে আমার হাতে এবং সেখানকার প্রধান শিরোনাম রয়েছে 1 জুলাই থেকে ঘরের বাইরে বের হলেই কঠোর শাস্তি, অক্সিজেন জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। দ্য নিউ ইয়র্ক টাইমস রয়েছে এই পর্যায়ে আমার হাতে এবং সেখানকার প্রধান শিরোনাম Adams keeps lead in mayoral primary but raise tightness significantly.
দর্শক, এই ছিল আজকে আমার হাতের প্রধান কিছু পত্রিকার প্রধান কিছু শিরোনাম। এ পর্যায়ে চলে যাচ্ছে আমাদের সংবাদপত্র পর্যালোচনায়। আজকে সংবাদপত্র পর্যালোচনায় অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন অর্থনীতি বিশ্লেষক এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সহ-সভাপতি এম.এস. সিদ্দিকী। এম.এস. সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশ অনুষ্ঠানে। নিশ্চয়ই আজকের সংবাদপত্রের শিরোনামগুলো আপনি এক নজরে দেখে নিয়েছেন। একটু আলোচনায় যাব করোনা প্রসঙ্গে। যেহেতু আমাদের আগামীকালকে থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন, সেনা প্রধান থেকে শুরু করে বিজিবি, পুলিশ সকলেই থাকবেন আসলে মাঠে ময়দানে, এবং কঠোর শাস্তির ব্যবস্থাও কিন্তু রাখা হচ্ছে। আসলে কতটুকু উদ্বেগের বিষয় এটি এবং কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে জনগণ, আপনার কাছে একটু জানতে চাই, এবং এর সমাধান কিভাবে আমরা সকলে মিলে করতে পারি? এটা নিয়ে সবাই উদ্বিগ্ন আছেন, কারণ আমরা যে লকডাউন দেখেছি গত 2 বছর 1.5 বছরে, সেখানে দেখেছি এনফোর্সমেন্টটা তত স্ট্রং ছিল না। মানুষ জীবিকার তাড়নায় প্রয়োজনে মানুষ বেরিয়েছে, অপ্রয়োজনেও বেরিয়েছে। সুতরাং এবার যখন সরকার বিভিন্ন ভাবে সতর্কবাণী উচ্চারণ করছে যে এটাকে স্ট্রিক্ট লকডাউন করা হবে, বিভিন্ন বাহিনী রাস্তায় নামবে, তারা এনফোর্সমেন্ট করবে এবং কোনো পাস দেওয়া হবে না। সুতরাং বোঝা যাচ্ছে যে সরকার এই ব্যাপারে খুবই কঠোর এবং কঠোর হওয়া প্রয়োজন। কারণ লকডাউনটা যদি মিনিংফুল না হয়, তাহলে করোনা পরিস্থিতি যেভাবে সংকটাপন্ন হচ্ছে, আমাদের জন্য সমূহ বিপদ। তারপর ডেল্টা ভাইরাসের যে দ্রুত সম্প্রসারণমান অবস্থা, এ থেকে আমাদের মুক্ত হতেই হবে। সুতরাং এই সবকিছু মিলিয়ে আমরা একটু উদ্বিগ্ন আছি। সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ীরা, এরা যারা প্রতিদিন দিন আনে দিন খায়, এই ধরনের কর্মচারীরা, এই ধরনের শ্রমিকরা বিপদে পড়ে যাবে। কারণ 2-3 দিনের বেশি তো তাদের হাতে সংস্থান নেই। তারা কি করবে? কারণ এটা 7 দিন বা 15 দিন বা আরো এক্সটেনশন করে যদি আরো বেশি দিন থাকে, তাহলে তাদের কিভাবে চলবে? গত গত 1-1.5 বছরে তো তারা পুলিশের লাঠির বাড়ি খেয়ে হলেও বেরিয়ে এসে কিছু ইনকাম করতে পেরেছে। রিক্সাওয়ালারা বেরিয়ে গেছে, মার খেয়েছে, আবার রিক্সা চালিয়েছে। সুতরাং এটা সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার মতো ব্যাপার আছে জীবিকা নিয়ে। আর জীবন নিয়ে তো সকলেরই উদ্বিগ্ন আছে। সুতরাং গতকাল থেকে কি হবে, আগামীকাল থেকে কি হবে পরিস্থিতি এবং কিভাবে জীবনের অবস্থা সামাল দেবেন সরকার লকডাউন দিয়ে, সেটা হয়তো একটা ভিজিবল হবে। 6-7 দিন পরেই দেখা যাবে যে আমাদের করোনা পরিস্থিতির উন্নতি হয় কিনা। কিন্তু জীবিকার কি হবে, এই প্রশ্নের উত্তর কারো কাছে হয়তো নেই। কারণ এই প্রশ্নের উত্তর না দিতে পারলে এই দেশের এমনিতেই গত 1.5 বছরে দরিদ্র সীমার নিচে নেমে গেছে, যেটা আমরা দেখেছি। 40% মানুষ, 20 থেকে 20% মানুষ বেশি দারিদ্রতা বেড়ে গেছে। তো এই মানুষগুলো কি করবে? কোথা থেকে তাদের অন্যের সংস্থান হবে? এই প্রশ্নটা হয়তো কারো কাছে সমাধান নেই। এই সমাধানটা করতেই হবে। সরকারকে অনুরোধ করতে পারি আসলে কিভাবে এনজিও গুলো, সরকার এবং বড় বড় সংস্থাগুলো, বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদি লঙ্গর খাওয়ার মতো অবস্থা খুলে যদি সহযোগিতা করতে পারে, তাহলে বোধহয় কিছুটা সহযোগিতা হয়। এদিকে আবার নিম্ন মধ্যবিত্তরা তো আবার লঙ্গরখানায় যে লাইন ধরে খাবার নিতে পারবে না, তাদের কি সংস্থান হবে? এই অনিশ্চয়তা নিয়েই আসলে আগামীকালকের স্ট্রিক্ট লকডাউন শুরু হবে, এইটুকুই বলা যায়। আমরা যেটি জানি যে গার্মেন্টস খোলা রাখা হচ্ছে এবং আন্তর্জাতিক ফ্লাইটও চালু রাখা হচ্ছে। এই যে গার্মেন্টস শ্রমিকরা আসলে যেহেতু গণপরিবহন বন্ধ, বিভিন্ন যানবাহন বন্ধ, তাদের একটা যাতায়াতেও কিন্তু অসুবিধা হবে, এবং যেহেতু আন্তর্জাতিক ফ্লাইট চালু রয়েছে, অনেকে যাবেন, অনেকে আসবেন। তো এই পর্যায়ে আসলে এই লকডাউনটি কতটুকু কার্যকর, আপনার কাছে কি মনে হয়? সেটা এক আশ্চর্য ব্যাপার। কারণ আপনি যদি গার্মেন্টস খোলা রাখেন, তার সাথে গার্মেন্টস খোলা রাখতে হলে গার্মেন্টস এর সাথে ব্যাংক খোলা রাখতে হবে। ব্যাংক খোলা রাখলে ট্রান্সপোর্টেশন খোলা রাখতে হবে। শুধু ট্রান্সপোর্টেশন, শুধু শ্রমিকরা আসা যাওয়া করার জন্য, মালামাল আনা নেওয়া করার জন্য। সুতরাং আংশিক ভাবে যদি গার্মেন্টস যদি খোলা থাকে, তাহলে আংশিক ভাবে সবকিছুকে খোলা রাখতে হবে। প্রায় গণপরিবহনও খোলা রাখা উচিত। তাহলে এটা আসলে স্ট্রিক্ট লকডাউনের সাথে কন্ট্রাডিক্ট করে, সাংঘর্ষিক হয়। এখন এটাকে কি করে সমন্বয় করবেন, এটা বোঝার কোনো উপায় নাই। কারণ সরকার যদি বলে আমি স্ট্রিক্টলি এনফোর্স করব, তাহলে তো শ্রমিকরা যেতে পারবে না। শ্রমিকরা গেলেও মালামাল যদি কেনাকাটা করতে না পারে, গার্মেন্টস এর কম্পোনেন্টস, র মেটেরিয়ালস,
বিভিন্ন ধরনের জিনিসপত্র আনা নেওয়া করতে হয়। কারণ একটা ইন্ডাস্ট্রি কিন্তু শুধু শ্রমিকটা ঢুকে গেলেই হয় না, অনেক যোগান দিতে হয়, র মেটেরিয়ালস এর, কম্পোনেন্টস, এগুলো। তো সেগুলোর কি হবে তাহলে কি? এবং এটা যখন তৈরি হয় এট দি সেম টাইম এগুলো কিন্তু এক্সপোর্টের জন্য পোর্টে যেতে হয়। তবে ঢাকা চিটাগং রোডে গণপরিবহন চালু রাখতে হবে, ট্রাক অন্তত চালু রাখতে হবে। তো সুতরাং এই কন্ট্রাডিকশনটাকে কিভাবে সমন্বয় করবে? অন্তত এর আগে তো আমরা দেখেছি ঢিলে ঢালা কম্প্রোমাইজ দেখেছি লকডাউনে। এবার যদি সরকার বলে যে আমরা কম্প্রোমাইজ করব না, তাহলে গার্মেন্টস গুলোকে খোলা রেখে কিভাবে এটাকে সমন্বয় করবেন? বাস্তবে সত্যিকার অর্থে গার্মেন্টস খোলার যে বেনিফিটটা অর্থনীতিতে পাওয়া উচিত, সেটা কিভাবে পাওয়া যাবে? এইটা উত্তর আমার কাছে জানা নেই, হয়তো আগামীকাল বোঝা যাবে এটাকে কিভাবে সমন্বয় করা যায়। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। আপনার কাছে একটু জানতে চাই যে আজকে নতুন অর্থ বছরের বাজেট পাস হবে এবং আগামী দিনগুলোতে আমাদের নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আর করোনা মহামারী তো সাথে রয়েছেই, সেই সাথে আমাদের যেই অর্থনীতিতেও একটা প্রভাব পড়বে। আপনি যেহেতু বলছিলেন যে নিম্ন শ্রেণীর মানুষগুলো কিন্তু এই সংশয়ে বেশি পড়বে, কারণ রিক্সা চালক থেকে শুরু করে যারা পাঠাও চালক আছেন, যারা উবার চালক আছেন, তাদের এই বিষয়ে এই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু জীবন জীবিকা নির্বাহ করতে হয়। কতখানি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ, একটু আপনার কাছ থেকে জেনে নেব। চ্যালেঞ্জ তো একটু আগে শুরু করেছি আলোচনা, এই দরিদ্র লোক, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আসলে চ্যালেঞ্জে পড়ে যাবে। তাদের জীবিকা বন্ধ হয়ে যাবে, তাদের এবং এই যে বন্ধ হয়ে যাবে, এটা এই অনিশ্চয়তা থেকে রক্ষা করার কোনো মেকানিজম আমাদের দেশে চালু নাই। কারণ প্রতিটা দেশেই, অন্যান্য দেশগুলোতে আমরা দেখেছি যে সরকার এদেরকে প্রণোদনা দেন, প্রতিটি পরিবারকে তাদের খরচের টাকা, বাড়ি ভাড়ার টাকা দিয়ে দেন। যাদের চাকরি চলে গেছে তাদের বেতন কত পেতেন ওই টাকাটা দেয়া হয়। ছোট ছোট ব্যবসায়ীদেরকে তাদের ওয়ার্কিং ক্যাপিটাল কত হিসাব করে ওদেরকে ওয়ার্কিং ক্যাপিটাল টাকাটা দেওয়া হয়। ব্যবসায়ীদেরকে দেওয়ার অর্থ হচ্ছে তাদের আন্ডারে যে 5 জন, 10 জন, 20 জন বা 1 জন এই ধরনের যে কর্মচারী আছে ওদের বেতনটা যাতে চালু থাকে, ব্যবসা চলুক আর না চলুক কর্মচারীরা যাতে বেতন পায়। এবং এটার মূল অর্থ হচ্ছে এই ধরনের পরিস্থিতিতে, এই ধরনের মহামারীতে, লকডাউনে যে সমস্যার সৃষ্টি হয়, মানি সার্কুলেশন কমে যায়, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, মানুষের আয় বন্ধ হয়ে যায়, অর্থনীতিতে একটা স্থবিরতা আসে। তো এগুলোকে অ্যাড্রেস করার জন্য তো কোনো কার্যকরী থোক বরাদ্দ দিয়েছেন সরকার, ডেফিনেটলি। হয়তো আমাদের সরকারের লিমিটেশন আছে, কিন্তু সত্যিকার অর্থে যে লকডাউনের যে সেটা কিন্তু সে সাহায্য সহযোগিতার কথা আমাদের অর্থনীতিতে নেই। এট দি সেম টাইম আমরা যদি বাজেটের দিকে তাকাই, এই লকডাউন পরিস্থিতিটা, মহামারী পরিস্থিতিটাতে অর্থনীতিতে যেভাবে বাজেট করা হয় সেভাবে আসলে বাজেটটাকে ফ্রেম করা হয় নাই। অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়ীরা কিভাবে প্রণোদনা পাবেন, বাজেট থেকে কিভাবে প্রণোদনা পাবেন, ট্যাক্স কমানো হয়েছে সার্টেন কতগুলো ইন্ডাস্ট্রির জন্য, সেই ইন্ডাস্ট্রিগুলো বেনিফিটেড হবে, দেশের অর্থনীতি বেনিফিটেড হবে। কিন্তু সে মনে করেন মোটরসাইকেলের ট্যাক্স কমিয়েছেন, বা হাউস হোল্ড ইকুইপমেন্ট, ফ্রিজ, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনের দাম কমে যাবে, অথবা লোকাল প্রডিউসাররা আরো মার্কেটে তাদের বিস্তার করতে পারবেন, বিদেশি প্রোডাক্টের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে। কিন্তু এগুলো কেনার জন্য মধ্যবিত্তের অর্থনৈতিক সামর্থ্য থাকতে হবে। মধ্যবিত্তের টাকা ইনকাম যদি কমে যায় তাহলে তারা এই ধরনের লাক্সারি আইটেম, এখন অবশ্য লাক্সারি বলা যায় না বাংলাদেশের পরিস্থিতিতে, তবুও এই ধরনের আইটেম গুলোতে মানুষ ইনভেস্টমেন্ট সতর্ক হয়ে করবে, ডিলে করবে, যে আমি এখন কিনবো না, একটু পরিস্থিতি দেখে না, আমি 3 মাস পরে করব। আসলে অর্থনীতিটাকে সচল রাখার জন্য আমাদের যেমন গত 2 বছরে আমাদের অর্থনীতিতে সাফল্য এসছে। আমাদের 3.5%, ওয়ার্ল্ড ব্যাংক এডিবি বলছে আমাদের গ্রোথ 3.5%, যেখানে আমার পার্শ্ববর্তী দেশে 10% নেগেটিভ হয়ে গেছে। তো সুতরাং এই যে আমাদের যে অ্যাচিভমেন্ট গত 2 বছরের, আমরা কি এই বাজেট দিয়ে বা এই ধরনের স্ট্রিক্ট লকডাউন দিয়ে আমরা কি আমাদের সেই অর্থনৈতিক গ্রোথটাকে 3.5%-এর উপরে, বা সরকারের হিসাব অনুযায়ী 5.5% আমরা রাখতে পারবো? আমি চিন্তিত এই ব্যাপারে। সুতরাং আমি মনে করি যে বাজেটে এইটার ব্যাপারে, আজকে অবশ্য বাজেটটা পাশ হয়ে যাবে, অর্থ বিল পাশ হয়ে যাবে, সরকার তারপরেও হয়তো এলোকেশন করতে, অথবা আজকে সকালবেলাও একটা পরিবর্তন আসতে পারে, যে আমাদের এই নিম্নবিত্তের স্বল্প আয়ের মানুষের কাছে কিভাবে টাকা দ্রুত পৌঁছে দেওয়া যায়,
কিভাবে এসএমই গুলোকে, ক্ষুদ্র ব্যবসাগুলোকে টাকা দিয়ে, প্রণোদনা দিয়ে, থোক বরাদ্দ দিয়ে, এককালীন সাহায্য দিয়ে, অথবা একটা সিকিউরিটি, মর্টগেজ সিকিউরিটির আন্ডারে, সরকারি সিকিউরিটির আন্ডারে তাদেরকে কিভাবে জমি মর্টগেজ ছাড়া লোন দেওয়া যায়, দ্রুত তাদেরকে ব্যবসায় সচল করা যায়, এবং এই সচলের মাধ্যমে কোটি কোটি মানুষের হাতে টাকা চলে যায় এবং তারা নিত্য প্রয়োজনীয় জিনিস সে কেনাকাটা করে, অর্থাৎ অর্থনীতি একটা প্রাণ সঞ্চালন থাকে। এই ব্যাপারগুলোকে দৃষ্টি দেওয়া উচিত আমার মনে হয়। এখনো হয়তো সময় আছে, এখনো সকালের অধিবেশন শুরু হয়নি বাজেটের। এটাকে যদি একটু পরিবর্তন করা যায়, তাহলে আমরা যে পরিস্থিতি আমরা দিচ্ছি, যে অনিশ্চয়তা আমাদের সামনে আছে, সেটাকে নিশ্চয়ই আমরা একটু অ্যাড্রেস করতে পারবো। এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি সরকারের। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজ সকালের বাংলাদেশ অনুষ্ঠানে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা নিশ্চয়ই আমাদের কাজে লাগবে এবং প্রশাসন থেকে শুরু করে সরকারও নজরদারিতে দেবে। দর্শক, আজ সকালের বাংলাদেশের অতিথি হিসাবে যুক্ত হয়েছিলেন অর্থনীতি বিশ্লেষক এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সহ সভাপতি এমএসসি থেকে। চলে যাচ্ছে আমাদের পরের পর্বে। এই পর্যায়ে আপনাদের জন্য রয়েছে আমাদের আয়োজনে আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাসে যেটি আজকে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে। ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 28.2 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগে 29.6 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 26.6 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে 29.9 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 25.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ময়মনসিংহে 32.4 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে 27.1 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে। রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 37.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 27.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 27.3 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগে 32.9 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 27.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বরিশালে 31 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 27.4 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, শুনে নিলেন বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার কত হতে পারে তার একটি নমুনা। এবারে জানিয়ে দিব আজকে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়সূচি। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5:14 এবং আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যে 6:50। দর্শক, এই ছিল আমাদের আবহাওয়ার পূর্বাভাস। এরপর চলে যাচ্ছে আমাদের আজকের রাশিফলে। যুক্ত হচ্ছেন জ্যোতিষবিদ কেসিপাল আজকের রাশিফল জানানোর জন্য। কেসিপাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশ অনুষ্ঠানে। কি আছে আজকের রাশিফলে, দর্শকদের জানান। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ভাঙা প্রেম জোড়া লাগতে পারে, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হতে পারে, দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে, এমনকি পাওনা টাকা আদায় বা আটকে থাকা কাজ সচল হতে পারে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, এমনকি আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কর্ম, অর্থ, সুনাম, যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন, এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগে সে হাজির হবে, যার ফলে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা হয়ে উঠবে, এমনকি উচ্চ শিক্ষার দ্বার খুলে যাবে। তাছাড়া সন্তান সন্ততিরা আগাবহ হয়ে থাকবে, মামলা মোকদ্দমা রায় পক্ষে আসবে,
বিদেশ ভ্রমণে অবশ্য কোনো না কোনো বাধা আসতে পারে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হবে, যার ফলে সফলতা আপনাদের দ্বারে এসে কড়া নাড়বে। এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসতে পারে, আপনার সুনাম যশ প্রতিষ্ঠা বাড়তে পারে, সেই সঙ্গে শ্রম মেধা প্রযুক্তি কৌশল ও অধ্যবসায়ের পরিপূর্ণ ফল প্রাপ্ত হতে পারেন। এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে ওঠার সম্ভাবনা অনেকাংশে বেশি। তাছাড়া শত্রুরা পরাস্ত হতে বাধ্য হবে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সেই সঙ্গে 2 চাকার যানবাহন বর্জন করতে হবে। তাছাড়া অর্থকরী সতর্কতার সাথে নড়াচড়া করতে হবে, এমনকি লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ না করাই সমীচীন হবে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে বিবাহযোগ্য যারা আছেন তারা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন, অচিরেই বিবাহের ডাক পড়তে পারে, সেই সঙ্গে গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, এমনকি দীর্ঘদিনের পরিবারের কোনো বয়স্ক লোকেরা যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত হতে পারে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালংকার ও খেলনা সামগ্রী পসরা সাজতে পারে, সপরিবারে কাছে পিঠে ভ্রমণেও যেতে পারেন। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো থাকবে না, এমনকি সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পেতে পারে, যার ফলে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পেতে পারে। তাছাড়া গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও 2 নম্বরী কাজবাজ ফাঁস করে দিতে পারে, তাই তো অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে, নচেত মহা সর্বনাশ ঘটতে পারে। এতদূর সত্ত্বেও মন, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শিক্ষার্থীদের কঠোর শ্রম, মেধা, প্রযুক্তি ও কৌশলের বলে ফসল ঘরে তুলতে হবে। অবশ্য হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। কর্ম ও ব্যবসা বাণিজ্যের তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে, সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্বের শুভ ফল প্রদান করবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন, কলহ, বিবাদ, উৎকট, ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাকে জীর্ণ করে তুলতে পারে। তাই তো আপনি যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখতে হবে, এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবার ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাই বোনদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হলেও পারিবারিক ভাবে পৃথক হতে হবে না। অবশ্য কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসতে পারে, যার ফলে বস আপনার প্রতি প্রসন্ন হয়ে সকল মনোবাসনা পূর্ণ করে দিতে পারে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা অতিক্রম করলে উপহার প্রদর্শনা দিয়েও কম পাবেন না। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন অচিরেই পূরণের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে আপনার সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার একক আশীর্বাদ নিয়ে দিনটি বেশ মৌজ মস্তিতে উপভোগ করবেন। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে, সেই সঙ্গে নেতৃত্বে মজবুত আসন পেতে সহযোগিতা করবে। এমনকি সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত হতে পারেন, পিতামাতার কাছ থেকে প্রচুর সহযোগিতা পেতে পারেন, কর্মের সুনাম যশ পদোন্নতি, স্থিত স্থানে বদলি বা সাসপেনশন উজ্জ্বল করতে পারে, সেই সঙ্গে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে, এমনকি আপনারা অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হতে পারে। এবার মীন রাশির সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে, তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়তে পারে। এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে, সেই সঙ্গে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ যেন মরার উপর খাড়ার গা হয়ে থাকতে পারে। তাই তো নতুন প্রেম, নতুন বন্ধুত্বে অধিক সতর্ক থাকতে হবে, এমনকি ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে চোখ কান খোলা রেখে দিনটি অতিবাহিত করতে হবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। ধন্যবাদ জ্যোতিষবিদ কেসি পাল আপনাকে আজকের রাশিফল দর্শকদের জানিয়ে দেওয়ার জন্য। দর্শক জেনে নিলেন আজকের রাশিফল। আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে আপনাদের কাছে অনুরোধ করছি সকলে ভালো থাকবেন, সচেতন থাকবেন এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলবেন।